কাল পরীক্ষা। দিন রাত এক করে তিরু একাধারে পড়ে যাচ্ছিল সপ্তাহখানেক যাবৎ। রেস্টুরেন্টে তার যাওয়া হচ্ছে না। এমন নয় যে সে অরণের কথাটা মেনেই যাচ্ছে না। যাওয়া হচ্ছে না কেবল পরীক্ষার পড়ার জন্য। রেস্টুরেন্টের মালিক আবার ইলির খুব পরিচিত লোক। তাই এই সুযোগটা পাওয়া গিয়েছে। অরণের বলা কথাটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সে। কি করবে, চাকরিটা আদৌ ছাড়বে কি না তা নিয়ে সে চিন্তিত। লোকটা একবার বলল আর তাতেই চাকরি ছেড়ে দেয়া কি শোভা পায়? কে জানে। তিরুর মাথায় ঢুকছে না। মায়ের সাথে সে পরামর্শ করবে ভেবেছিল কিন্তু পরদিনই তানহা কল করে পাই পাই করে বলে দিয়েছে, অরণ যাই বলে তা শুনতে। তার অবাধ্য না হতে। তিরু অবশ্য তার প্রত্যুত্তরে কিছু বলেনি। শুনে কল খট করে কেটে দিয়েছে। ইলি শব্দ করে দরজা লাগালো। চেঁচিয়ে উঠল, উইলি তুমি রাদিফের সঙ্গে রিলেশনে গিয়েছ? আর ইউ ফাকিং কিডিং উইথ মি? উদ্ধৃতি চিহ্ন। ইলির আচানক আগমন, উচ্চস্বরে চেঁচানো আর শেষে রাদিফের প্রসঙ্গ আসতেই তিরু আড়মোড়া ভেঙে বই থেকে মুখ তুলল। উৎসুক দৃষ্টিতে তাকালো ও উইলির পানে। মেয়েটা ভাবলেশহীন। ফোনে দৃষ্টি ফেলে আপেলে ছোট্ট ছোট্ট কামড় বসাচ্ছে। ইলি পুনরায় গর্জে উঠল, উইলি আমি তোমাকে বলছি কিছু শুনতে পাওনি তুমি? তোমাকে বলেছিলাম আমি রাদিফের থেকে দূরে থাকতে। তুমি কি চাও আমি বাবার কাছে বলি এসব কথা? উদ্ধৃতি চিহ্ন। বল। তুই বললে আমিও বলবো আমার আগে তুই রাদিফের সাথে রিলেশনে ছিলি এবং ফিজিক্যালি এটাচ ডও হয়েছিস। উইলির সোজাসাপটা উত্তর। আগ্রহ হারালো তিরু। কানে ইয়ারফোন গুজে ও মগ্ন হলো অঙ্ক কষতে। উইলি ইলির বোন। সৎ বোন বলা চলে। ইলি তার বাবার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান এবং উইলি দ্বিতীয় পক্ষের সন্তান। ওদের মাঝে প্রায়শই ঝগড়া হয়, তর্ক হয়। এসব দেখে ক্লান্ত তিরু প্রথম প্রথম থামাতে যেত কিন্তু পরবর্তীতে খেয়াল করে, তিরু দুই বোনের মাঝে গেলে উইলি আরও হিংস্র হয়ে যায়। এরপর হতে ওদের মাঝে বাগড়া দেয়নি সে। কিৎক্ষণ বাদে রুম থেকে রেগে বেরিয়ে যায় উইলি। ইলি তার প্রস্থান দেখে আহত নয়নে ব্যথিত হৃদয় গুনগুনিয়ে কেঁদে উঠতেই তার ওপর দৃষ্টি পড়ে তিরুর। তপ্তশ্বাস ফেলে স্থান ছেড়ে সে উঠে এলো। ইলির নিকট এগিয়ে কাঁধে হাত চেপে বলে উঠল, ডোন্ট ক্রাই ইলি, প্লিজ স্টপ। উদ্ধৃতি চিহ্ন। ইলি ফোপাতে ফোপাতে জবাব দেয়, কাঁদব না তো কি করব টিরু? উইলি কেন বোঝে না আমার কথা? আমি তো ওর ভালো চাই। ও আমার বোন। ও কবে আমার কথা মানবে টিরু? কবে আমাকে একটু ভালোবাসবে? বাবা মার স্নেহ তো পাওয়ার সুযোগ হলো না, এখন কেবল বোনের ভালোবাসা চাচ্ছি। স্রষ্টা কি সেটাও আমার কপালে রাখেনি? উদ্ধৃতি চিহ্ন। তিরু করুণ চোখে তাকালো। ভীষণ করে বলতে চাইল, তোমাকে উইলি কিভাবে ভালোবাসলে ইলি? ও তো তোমাকে বোন হিসেবে মানেই না। সর্বদাই তুচ্ছ করে তোমায়। ঘৃণা করে। এটা কবে বুঝতে পারবে তুমি? উদ্ধৃতি চিহ্ন। তবে ও বলল না। এই কথাটা বললে ইলি আরো ভেঙে পড়বে না? তার জন্য বিষয়টা এড়িয়ে গেল। খানিক হাসার চেষ্টা করে সুধাল। উইলি আমাদের কত ছোট ইলি। কেন বুঝো না তুমি? ছোট্ট মানুষ তাই তোমার কথা বুঝতে চাচ্ছে না। আরেকটু বড় হলে ঠিকই বুঝবে। এখন কান্না বন্ধ করে পড়তে বসো তো দেখি। কালকের পরীক্ষায় ফেল করতে চাও নাকি? উদ্ধৃতি চিহ্ন। ইলি কিৎক্ষণ মৌন রইল। আপনমনে দুঃখগুলো অন্তরালের খাঁচায় বন্দি করার চেষ্টা করল। উহু, হচ্ছে না যে। দুঃখের পরিমাণটা তার এতটাই বেশি যে মন গহীনে লুকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। কান এঁটো করা শব্দে ফোন বেজে উঠল। চমকাল দুজনেই। তিরুর ফোন। ইলির ভেজা গাল হাতে মুছে তিরু গেল ফোনের নিকট। আননোন নাম্বার হতে ফোন। তার কপালে ভাঁজ পড়ল। খানিকটা চিন্তিত হয়েই কল রিসিভ করল। অরণ বলছিলাম। ভারী কণ্ঠ। তিরু স্তম্ভিত। কতদিন পর, ঠিক কতদিন পর এই গা শিরশির করে দেয়া কণ্ঠ শুনছে সে? এক কি দুদিন? না, পুরো একটা সপ্তাহ পর। এতদিন এই লোকটা ফোন দেয়নি দেখে বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করেনি তার। অরণকে মনেও পড়েনি। কিন্তু আজ দেখো তো, লোকটা ফোন দিল আর সাথে সাথেই তার নিষ্ঠুর, বেইমান মস্তিষ্ক বারংবার বলতে লাগল, এই তো, এই কণ্ঠের অপেক্ষাতেই তো ছিলাম। একক উদ্ধৃতি চিহ্ন। তিরু, তিরু আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন কি? ধৈর্যহারা শোনালো অরণের গলা। বিমূর তিরু হুঁশে এলো। চটপট সুধাল, জি আছি তো, বলুন। এত রাতে ফোন দিলেন যে? কোনো সমস্যা কি? উদ্ধৃতি চিহ্ন। অরণ কণ্ঠের খাদ নামিয়ে প্রত্যুত্তর করল, কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি জরুরি একটা কথা বলা প্রয়োজন ছিল। ভেবেছিলাম সকালেই ফোন দিব কিন্তু এখন দিয়ে ফেললাম। আপনি তো মেবি ঘুমোননি, তাই না? উদ্ধৃতি চিহ্ন। না, ঘুমাইনি, পড়ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। কথার মাঝে তিরু খেয়াল করল অরণ তাকে একবার, তুমি, তো কখনো, আপনি, বলছে।
এ প্রসঙ্গে প্রশ্ন তুলল সে তৎক্ষণাৎ। আচ্ছা ওয়েট, আপনি একবার আমায় আপনি তো আরেকবার তুমি বলছেন কেন বলুন তো? ফিক্সড কিছু একটা ডাকুন না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, আই উইল ট্রাই। যার জন্য কল করা আপনাকে। আমি কাল আপনাকে এক্সাম হলে দিয়ে আসব। কষ্ট করে আপনি হোস্টেলের নিচে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই হবে। উদ্ধৃতি চিহ্ন। তিরু অবাক। বলল, কষ্ট করে আপনি কেন আবার আসতে যাবেন? আমি বাসে করে চলে যাবনে। আপনার আসার দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। অরণ দৃঢ় গলায় বলল, দরকার আছে বলেই বলছি। অদরকারি কাজ আমি করি না তিরু। উদ্ধৃতি চিহ্ন। কল কেটে গিয়েছে। কেটে দিয়েছে অরণ। কিছ সময় নিয়ে তিরু তাকিয়ে রইল ভ্যাবলার মতো তার ফোনের স্ক্রিনের পানে। হুট করে কল দিয়ে আবার হুট করেই না বলে কয় কেটে দিল। কি অদ্ভুত, কি অসভ্য ছেলে। ন্যূনতম সৌজন্যবোধ অবধি দেখালো না। আন্ডারস্কোর। প্যারিসের আকাশ আজ সেজেছে নীলাভ রঙে। পরিষ্কার আকাশ। একদল নাম না জানা শুভ্র পাখি উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। প্যারিসের আবহাওয়া আজ উষ্ণ। গরম পড়েছে বেশ। কড়া রৌদ্দুর গায়ে লাগছে প্রচণ্ড। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ম্যাপল ট্রি। পাতা এসেছে গাছে। ম্যাপল ট্রির ফাঁক গলিয়ে তপ্ত রোদ এসে ছুঁয়ে দিচ্ছে তিরুকে আদুরে ভাবে। চোখ জোড়া বন্ধ তিরুর। শাসা বাতাসা বইছে। গাছের পাতা বাতাসে দুলে হৃদস্থল তৃপ্ত করা শব্দ করছে। তিরু চোখ মুদে সেই শব্দই প্রবল আগ্রহে শুনছে। বুক ভরে টেনে নিচ্ছে বিশুদ্ধ সমীর। এখানকার বাতাসে মিশে আছে মিষ্টি একটা ঘ্রাণটা। ঘ্রাণটা অবশ্য এক ধরনের ফুলের। ইলি এমনটাই বলেছে তাকে। 1 বছর তো হয়ে এলো টিরু। তা কেমন লাগলো আমাদের প্যারিস? উদ্ধৃতি চিহ্ন। ধপ করে চোখজোড়া উন্মুক্ত করে তিরু। খানিক মন খারাপ নিয়ে বলল, প্যারিসের সৌন্দর্য আর দেখা হলো কই? 1টা বছর পেরোলো গাধার খাটুনি খাটাচ্ছে ভার্সিটি। কিন্তু যাই বলো না কেন এখানকার মানুষ চমৎকার। আর প্যারিসও সুন্দর নিশ্চয়ই। আমার স্বপ্নের মতো সুন্দর। উদ্ধৃতি চিহ্ন। চাপ নিও না। সামনের বছরটা থেকে ভার্সিটি প্যারা দেয়া কমিয়ে ফেলবে। তখন ইচ্ছে মতন ঘুরিও। প্যারিসের সাথে পুরো ফ্রান্স। উদ্ধৃতি চিহ্ন। দুজনের কথার মাঝেই অরণ উপস্থিত হল। হর্ন বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করল। তিরু, ইলি আগ্রহ নিয়ে তাকাতেই অরণ গাড়ি থেকে নেমে আসে। চোখে রোদচশমা তার। পরনে ঝকঝকে পোশাক। নীল রঙয়ের। গাঢ় নীল। ফর্সা গায়ে মানিয়েছে। তবে তিরুর মনে হলো এই ফর্সা মুখটায় অরণকে কালো চশমাতে দারুণ মানাতো। একদম সিনেমার হিরোদের মতো লাগত। তিরুর আবল তাবল ভাবনার মাঝে অরণ এসে প্রশ্ন করে, বেশি অপেক্ষা করিয়েছি তোমাদের? উদ্ধৃতি চিহ্ন। জবাব দেয় ইলি, না না, মাত্রই নেমেছি আমরা। আপনারা তবে যান। আমি বাসে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। অরণ তৎক্ষণাৎ থামায় ইলিকে। বলে, গাড়িতে 4 জনের বেশি মানুষের জায়গা আছে। সেখানে আমরা মাত্র 3 জন। আপনি কেন একা যাবেন? আমাদের সাথেই আসুন। উদ্ধৃতি চিহ্ন। তিরু নীরবতা ভাঙে, হ্যাঁ ইলি। আমি কিন্তু তোমায় ফেলে যাব না। উদ্ধৃতি চিহ্ন। 2 জনের তুমুল জোড়াজুড়িতে ইলি গাড়ির পেছনে গিয়ে উঠল। তারপর তিরু উঠতে নিবে তখন পেছনে হতে অরণ তাকে দরজা খুলে দেয়। তিরু এক ঝলক তাকালো ছেলেটার পানে। অরণের দৃষ্টি তখন অন্যত্রে। তিরু উঠে বসল। ইস, আজ সবকিছু তার এত ভালো লাগছে কেন? অরণ, ইলি গল্প জুড়ে দিয়েছে। কতটা মুক্তমনা, প্রাণোচ্ছল লাগছে অরণকে। অথচ তিরুর সাথে কথা বলতে গেলেই তার সব জোরতা, গম্ভীরতা এসে জোরে বসে। কেন? তিরুকে কি তার ভালো লাগেনি? ফুরফুরে মেজাজটা দপ করে নিভে গেল। হানা দিল অস্বস্তি, চাপা হাহাকার আর বেদনা। কেন এই বেদনা? তিরু কি এই ছেলেটার প্রতি ফুরবল হয়েছে? উহু, তিরু কারো অবজ্ঞা, উপেক্ষা সহ্য করতে পারে না। এটাই বেদনার কারণ। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই ইলি দ্রুত নেমে যায়। বসে রয় একা তিরু। অরণ ভ্রু কুচকে তাকিয়ে মেয়েটার পানে। আচানক ভাবল, তিরু হয়তো পুনরায় সিটবেল্ট জনিত সমস্যায় পড়েছে। তাইও এগিয়ে গেল তিরুর পানে। সন্নিকটে যেতেই তিরু করল এক ভয়ানক কাজ। রাগ চেপে রাখতে না পেরে সে অরণের কলার চেপে ধরে চেঁচাল, কি সমস্যা আপনার? উদ্ধৃতি চিহ্ন। ভুল, 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 ভুল করেছে তিরু। বিশাল বড় ভুল। সেই ভুলের কারণে তিরু এখন অনুশোচনার অনলে দগধ। বক্ষপিঞ্জরে ঝড় উঠেছে তার। হৃদয়স্থল বড্ড অশান্ত। অন্তরালের হাল বেহাল। নিজেকে ধিক্কার জানাচ্ছে বারংবার। অনুতপ্ততায় কাহিল মন। কিন্তু ভুল করে এমন রূপ প্রদর্শন করার কোনো মানে আছে? নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিরু ভেবে কাজ করেনি তাই তার ভুল হয়েছে। এখন ভুলটা করার পর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে কি?
এলোমেলো যা করার তা তো পূর্বেই করে বসেছে। লাইব্রেরি বিরান। শিক্ষার্থীরা সবাই অডিটোরিয়ামে। পরীক্ষার পর মূলত এখানকার শিক্ষার্থীরা মন ফ্রেশ করতে খেলাধুলা করে। সে যে বয়সেরই শিক্ষার্থী হোক না কেন, অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের খেলা করার পাশাপাশি বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ক্লাসের চাপ শেষে দল বেঁধে শিক্ষার্থীরা অডিটোরিয়াম নয়তো মাঠে ছুটে যায়। তিরুও যেত। ও বাস্কেটবল খুব ভালো খেলে। কিন্তু আজ সে ক্লাস শেষে ভার্সিটির বাহিরে না গিয়ে এসেছে লাইব্রেরিতে। আসা মাত্রই হেড ডাউন করে বসে আছে আধা ঘন্টা হলো। ওই যে ও সময় অরণ এর কলার চেপে ধরল, তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে সরি বলে ছুটে বেরিয়ে এসেছিল এক্সাম হলে। মনে তখন চরম অপরাধবোধ। সেভাবেই কোনো রকম পরীক্ষাটা দিল। মস্তিষ্ক হালকা হতেই তাকে ঝাপটে ধরল দুশ্চিন্তা, অনুতপ্ততা, একরাশ লজ্জা আর ভয়। অরণ নিশ্চয়ই তাকে খুব খারাপ মেয়ে মনে করছে। কিন্তু ও করবেটা কি? রাগ যে সামলাতে পারে না। তখনকার রাগ অবশ্য ভিত্তিহীন। তিরু সচরাচর ভিত্তিহীন কারণে রাগে না। কিন্তু তখন কি যে হলো তার, ধুর। অনুশোচনা যখন তিরুকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরে ভারী যন্ত্রণা দিচ্ছিল তখনই তিরুকে উদ্ধার করতে কল এলো ফোনে। ইলি ফোন দিয়েছে। হ্যাঁ ইলি বলো। উদ্ধৃতি চিহ্ন। ইলি অপাশ থেকে প্রত্যুত্তর করল বিরক্তিমাখা গলায়। কোথায় তুমি টিরু? আমরা কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। এর আগে যে কল দিলাম, রিসিভ করলে না কেন? উদ্ধৃতি চিহ্ন। তিরু আমতা আমতা করে জবাব দেয়। লাইব্রেরি আমি। হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আর কি? কেন খুঁজছিলে? উদ্ধৃতি চিহ্ন। অ্যারন তোমাকে খুঁজছে তিরু। ও তোমার সাথে দেখা করতে চায়। উদ্ধৃতি চিহ্ন। অ্যারন, ইলি অরণের নামটা অবধি ঠিক মতন উচ্চারণ করতে পারে না। শুধুমাত্র ইলি নয় আরও অনেকে রয়েছেন এই ভিন দেশে যারা অরণের নামটা অ্যারন হিসেবেই উচ্চারণ করেন। অরণ অপেক্ষা করছে। বাক্যদ্বয় তিরুকে অবাক করে ছাড়ল। ছেলেটা এখনো যায়নি? কেন অপেক্ষা করছে? সে তো ভেবেছিল অরণ তাকে দিয়েই নিজ গন্তব্যে ছুটেছে। টেবিল থেকে ব্যাগ মেরে ঘাড়ে তুলে ছোটা শুরু করে তিরু। করিডোর পেরিয়ে যেতে যেতে খেয়াল করে অদূরে অরণ ইলি একত্রে দাঁড়িয়ে আছে। ওদের দুইজনকে ক্লান্ত দেখাচ্ছে। ছোটার গতি বাড়ল তার। ইলি বুঝে আসা গলায় বলে উঠল, কেয়ারলেস মেয়েটা এসেছে। উদ্ধৃতি চিহ্ন। অরণ ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো। ছোট্ট এক ছাউনির নিচে বসেছিল দুজন। তিরুকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে এগোলো। সর্বপ্রথম কথা বলল ছুটে আসা তিরু। কি ব্যাপার? আমাকে কেন খোঁজা হচ্ছে? আপনি জাননি? উদ্ধৃতি চিহ্ন। অরণের মুখশ্রীর রূপরেখা চট করে পাল্টাল। কণ্ঠে একদম ভিন্ন রকম সুর টেনে বলল, যাইনি। কেন আমার থাকাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। তিরু ব্যতিব্যস্ত হল। না, না, তা কেন? উদ্ধৃতি চিহ্ন। ওদের জনের মাঝে ফোড়ন কাটে ইলি। শোনো, তোমরা কথা বলো বরং। আমি গেলাম। একটু কাজ আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। স্মিথ হাসল অরণ। তবে তা ক্ষণিকের জন্য। ইলি প্রস্থান করতেই মুখবয়বে টেনে আনল গাঢ় কালো মেঘ। মুখশ্রীতে গাম্ভীর্যতা বহাল। তিরু গভীর নয়নে দেখতে ব্যস্ত নতুন অরণকে। নতুন অরণ? হ্যাঁ নতুন অরণই তো। লোকটাকে আগে কখনো সে গম্ভীর দেখেনি। দেখেছে শীতল মুখবয়ব, শান্ত চোখের চাহনি। কিন্তু এবার যেন তার পাশে দাঁড়িয়ে ভিন্ন অরণ। আসুন আমার সাথে, অরণ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তিরু বিনা বাক্য ব্যয়ে হাঁটা ধরে। অরণকে নিয়ে বিশ্লেষণে ব্যস্ত তিরু খেয়ালি করল না হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে রাস্তার মাঝে। অরণের পিছু পিছু চলতে গিয়ে ও দূরত্ব সৃষ্টি করে নিয়েছে। অরণটার ধ্যানও তার প্রতি নাই। সিগন্যাল তখন গ্রিন লাইট প্রদর্শন করছে। অন্যমনস্ক তিরু বেমালুম আশেপাশের জগৎ ভুলে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটা ধরল। পেছনে থেকে চেঁচাল পুলিশ। ছুটে আসছিল গাড়ি নিয়ে। ফোনে মগ্ন অরণের ধ্যান ছুটে গেল। তিরুর অবস্থান দেখে বর্ষর হলো চোখজোড়া। কি অদ্ভুত! মেয়েটা অমন রোবটের মতো হেঁটে যাচ্ছে কেন? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে, শুনছে না তা? অরণ ছুটল। টান দিয়ে তিরুকে নিজের সাথে মিশিয়ে নিল লহমায়। তিরু ফিরে এলো হোসে। সাথে কেঁপে উঠল অরণের হুঙ্কারে। অদ্ভুত মেয়ে, মন কোথায় থাকে? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে কানে শুনেন না আপনি? এখনই তো হতো একটা এসি ডেতন্ট। উদ্ধৃতি চিহ্ন। তিরু সিটিয়ে রয়েছে। অরণের শক্তপোক্ত হাত তার কোমরে। সড়কে গাড়ি চালানো কয়েকজন সাদা চামড়ার লোক তিরুকে ইংরেজিতে বকাঝকা করে গাড়ি টেনে চলে গেল। দৌড়ে এলো ট্রাফিক পুলিশ। চারপাশে এক নজর বুলিয়ে অরণ শক্ত চোখে পুনরায় তিরুর পানে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, দিলেন তো ঝামেলা লাগিয়ে। এখন পুলিশের চক্করে কতক্ষণ টাইম ওয়েস্ট হয় কে জানে। উদ্ধৃতি চিহ্ন। অরণের কণ্ঠে স্পষ্টত বিরক্তির রেশ।
তিরু গায়ে মাখাল না। ও মিশে আছে ছেলেটার সাথে। মুঠোয় বন্দি করেছে অরণের একগাছি শার্টের কাপড়। ও ভাবছে কিছু। ভাবনা কালীন হুঁশ থাকে না তার। আরও কত কি অদ্ভুত স্বভাব তার মাঝে যে রয়েছে হিসেব নেই। তিরু অদ্ভুতুরে, ভীষণ অদ্ভুতুরে। এখন এটা অরণকে বোঝায় সে কি করে? লোকটা তো রেগে আগুন। অবশ্য রাগাটা স্বাভাবিক নয় কি? তবে তিরু জানে, এই তার সন্নিকটের সৌম্য পুরুষ, এই লোকটা জীবনে আসার পর হতে সে আরও অদ্ভুত হয়েছে। নয়তো এমনটা তো কখনো ঘটেনি। আজই কেন? অরণকে নিয়ে চিন্তা করতে করতেই তো সে হুঁশ হারালো। দিক বেদিক শূন্য হলো তাই না? তিরুর ডান পাটা একটু ছুলে গিয়েছে। খানিকটা রত ও পড়ছে সেখান হতে। অরণ দেখেছে আঘাতপ্রাপ্ত স্থান। তবুও চুপ ছিল। কিছু বলেনি। তবে এই মুহূর্তে পুলিশি ঝামেলা মিটিয়ে ফেরার সময় তিরুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে তার টনক নড়ল। চিন্তা হলো একটুখানি। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। পায়ে দেখি ব্যথা পেয়েছেন। কখন পেলেন? উদ্ধৃতি চিহ্ন। তিরু প্রত্যুত্তর করে, যখন আপনি ছাগলের মতো টান দিলেন। উদ্ধৃতি চিহ্ন। অরণ চোয়াল বাঁকায়। বলে, আপনি কি আমায় ছাগল বললেন? উদ্ধৃতি চিহ্ন। তিরুর বলতে ইচ্ছে হলো, হ্যাঁ। আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনি তো ছাগলই। আস্ত একটা মানুষ ছাগল। ছাগল অরণ। ছাগল যেমন নিজের পেট ভরতে খাবার খাওয়াটা বোঝে আর দিন দুনিয়ার কোনো কিছু সম্পর্কে জ্ঞান নেই, আপনিও তেমনি নিজের স্বার্থটাই বুঝেন। আশপাশের মানুষের কষ্ট দেখার বা বোঝার তো জ্ঞান নেই আপনার। উদ্ধৃতি চিহ্ন। তবে ও আসলে বলল, না। আপনাকে কেন ছাগল বলতে যাব? আমি বোঝাতে চেয়েছি মানুষ যেমন ছাগলের গলার রশি ধরে উল্টাপাল্টা টান মারে তেমনি তো আপনিও করলেন। উদ্ধৃতি চিহ্ন। তিরুর কথায় যুক্তি খুঁজে পেল না অরণ। যুক্তিহীন কথা তার কাছে ভিত্তিহীন। ও ব্যাপারে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই অরণ নিঃশব্দে গিয়ে গাড়ির দরজা খুলে অপর পাশে নিজে গিয়ে বসল। গাড়িটা এনেছে কিক্ষণ পূর্বে। তিরুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল, হেঁটে। কিন্তু মেয়েটা তো দিল ঝামেলা পাকিয়ে। এখন মাথা ধরেছে তার। সন্ধ্যা নেমেছে প্যারিসের বুকে। বাড়ি ফিরে ঘুমানো দরকার। তিরু উঠে বসার পর কি ভেবে যেন অরণ নেমে গেল গাড়ি থেকে। তিরু তাকে নিয়ে আর মাথা ঘামাল না। সিটে মাথা এলিয়ে দিল। স্বগতোক্তি করল। তিরু, 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 ছন্ন ছাড়া, উন্মাদ তিরু, সীমা লঙ্ঘন করছিস তুই, পাগল হচ্ছিস। যে তোকে 2 পয়সার দাম দেয় না তাকে নিয়ে ছ্যাঁচড়ার মতো ভাবনা আর কত? ফিরে আয় নিজের রূপে। খোঁজ তোর আসল সত্তাকে যাকে তুই হারিয়ে ফেলেছিস ওই ছাগল অরণ তোর জীবনে আসার পর। উদ্ধৃতি চিহ্ন। গাড়ি চলছে। কাঁচ তোলা। এসি চলছে। শীতল হাওয়া গায়ে দিচ্ছে প্রশান্তির দোলা। রেডিওতে স্টিফেন সানচেজের আনটিল আই ফাউন্ড ইউ সফট মিউজিকটা বাজছে। প্রশান্তিদায়ক পরিবেশে ঘুম ঘুম লাগছিল তিরুর। ঘুমিয়েও পড়েছিল। আচানক গাড়ি ব্রেক কষল। চোখ দুটো জোরপূর্বক খুলে বুঝল হোস্টেলে এসে পড়েছে। হাই তুলে কাঁধে ব্যাগ চেপে বেরুতে নিবে তৎক্ষণাৎ অরণ জলদগম্ভীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। দাঁড়ান, পায়ে ড্রেসিং দরকার। উদ্ধৃতি চিহ্ন। কোনো কিছু ভাবার সুযোগ দেয়া হলো না তিরুকে। অরণ নিজে এসে তিরুর পাশের দরজা খুলে হাঁটু গেড়ে বসল। ছমি রেপা টেনে ধরে নিজের কাজ করা শুরু করে ফেলল। হতবিহ্বল তিরু বোকার মতো তাকিয়ে। হতভম্বতা কাটছেই না তার। ও তখন অবধি বোকার মতো তাকিয়ে আছে অরণের পানে। দেখছে নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকা অরণকে। বেলা 12টা। এক্সাম হলো থেকে তিরু বের হয়েছে সবেমাত্র। তার মুখবয়বে সুখী সুখী ভাবের রাজত্ব। সূর্যটা ঠিক মাথার ওপরে। কড়া রৌদ্দুরে গা জ্বলে যাওয়ার উপক্রম। তিরুর হেলদোল হলো না তাতে। সে আজ দারুণ খুশি। মুখশ্রীতে তার হৃষ্টচিত্ততা লেপ্টে। টানা 1.5 মাস ধরে চলমান পরীক্ষা আজ সমাপ্ত হয়েছে। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে তার। যেন এতদিন খাঁচায় বন্দি থেকে আজ মুক্তি মিলেছে। ক্যাম্পাসে হট্টগোল। সব স্টুডেন্ট হলো থেকে বেরিয়েছে, হই হুল্লোড়ে মেতেছে। তিরু তাদের আনন্দম নয়নে দেখল। নম্র পায়ে পদচারণকালীন মিষ্টি গলায় গান ধরল। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তার ভীষণ পছন্দের। গুনগুন করে গান গাইতে গাইতে তিরু আবিষ্কার করল, প্রায় 1.5 মাস যাবৎ অরণের সাথে তার সাক্ষাৎ নেই। আবারও বহুদিনের দূরত্ব। অবশ্য দূরত্বটা সে নিজেই সৃষ্টি করেছে। প্রথম পরীক্ষার দিন অরণ যখন তাকে বাসায় নামিয়ে দিয়ে গেল তখন অরণকে সে শক্ত কণ্ঠে বলেছিল, শুনুন, আগামী 1.5 মাস আমি নিজের মতো করে থাকতে চাই। আপনার এভাবে আমাকে দিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি অবশ্যই বাচ্চা নই যে আপনাকে এভাবে আমায় ভার্সিটিতে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে। এই এক্সাম টাইমটুকু আমি একটু সবকিছু থেকে দূরে থেকে পড়াশোনায় ডুবে থাকতে চাই। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন।
অরণ সেদিন নির্লিপ্ততা ছিল সম্পূর্ণ। টু শব্দ অবধি না করে গাড়ি নিয়ে শো করে চলে গেছে। রাগ হয়েছিল তিরুর। অরণের এই নির্লিপ্ততা, নির্বাকতা আর সহ্য হচ্ছিল না। ছেলেটা এমন কেন? শুধুমাত্র তার প্রতি? তিরু তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে অরণকে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। অরণটা তাকে যে দিনে দিনে উদ্ভট মানবীতে রূপান্তর করে তারপর ছেড়েছে। তিরুকে বানিয়েছে ষোড়শী। ষোড়শী কন্যার ন্যায় কেমন অদ্ভুত, টিপিক্যাল হয়ে উঠেছিল সে। অতীত ভাবতেই গা কাটা দেয় তার লজ্জায়। ক্যাম্পাস থেকে বের হতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিরুর সাক্ষাৎ হয় রাদিফের সাথে। ছেলেটা গাড়িতে ঠেস দিয়ে হাত নাড়িয়ে তাকে হাই দিচ্ছে। তিরু অপ্রস্তুত হাসি উপহার দিল তার বিনিময়ে। রাদিফ দ্রুত পায়ে তার নিকট এলো। হাসি হাসি মুখে প্রশ্ন ছুড়ে দিল। হ্যালো তিরু, কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। তিরু স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো। নম্র গলায় শুধাল। ভালো আছি। উদ্ধৃতি চিহ্ন। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তিরু একটুখানি লজ্জিত বোধ করল। জিজ্ঞেস করল, কেমন আছেন? উদ্ধৃতি চিহ্ন। ভালো ছিলাম না কিন্তু তোমাকে দেখে ভালো হয়ে গেছি। উদ্ধৃতি চিহ্ন। স্পষ্টত ফ্লার্ট করার ধান্দা। তিরু বেশ ভালোভাবেই বুঝতে পারল রাদিফের চোখের দৃষ্টি, কথাবার্তার ধরন দেখে। ছেলেটার মতিগতি ভালো না। ও কেটে পড়তে নিল। বলল, আচ্ছা আল্লাহ হাফেজ, কাজ আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। হাঁটা ধরেছে তিরু। পেছনে হতে রাদিফ ছুটল। হন্তদন্ত হয়ে বলল, আরে আরে এত তাড়া কিসের? তোমার তো আজ এক্সাম শেষ। প্রচুর ফ্রি টাইম রয়েছে হাতে। আসো একটু কথা বলি। কফি খাবে? নো থ্যাঙ্ক শ প্লিজ বিরক্ত করবেন না রাদিফ। কাজ আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। তিরু রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটছে। এই সময়টাতে তার রেস্টুরেন্টে থাকার কথা। আজ হাফ টাইম কাজ করে রিজাইন লেটার দিয়ে আসবে। মস্তিষ্কে আজকের দিনের রুটিন যখন ও সাজাতে ব্যস্ত তখনই হুট করে রাদিফ পেছনে হতে হাত চেপে ধরল। হকচকিয়ে তিরু হাঁটা থামায়। পেছনে তাকাতেই লক্ষ্য করে রাদিফকে। চমকায় ও। ভেবেছিল রাদিফ চলে গিয়েছে। কিন্তু না, এ দেখি হাত পর্যন্ত ধরে ফেলেছে তার। কত বড় সাহস! লহমায় নিজের নম্র খোলস থেকে বেরিয়ে এলো ও। চটে গেল ভীষণ। আজব, আপনি আমার হাত ধরলেন কেন? উদ্ধৃতি চিহ্ন। হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তিরু। রাগের প্রকোপে রীতিমতো কাঁপছে সে। রাদিফ বিভ্রান্ত হয়ে বলল, সামান্য হাতি তো ধরেছি। এতে এত রাগার কি আছে? অন্য কিছু তো আর ধরিনি। এমনভাবে রেগে গেলে যেন তোমার স্পেশাল জিনিসটা ধরে ফেলেছি আমি। উদ্ধৃতি চিহ্ন। তিরুর ধৈর্যের সীমা পেরুল। রাদিফের অশালীন কথা শোনা মাত্র চট করে চড় লাগালো ও। চেঁচিয়ে বলল, ম্যানার্সলেস ছেলে। বাপ মা ন্যূনতম শিক্ষা দেয়নি কিভাবে কথা বলতে হয়? ও শিট, কি বলছি আমি হাহ। একজন ক্যারেক্টারলেস ছেলের কাছে আমি শালীন কথাবার্তা, শালীন আচরণ আশা করেই বাকি করে। উদ্ধৃতি চিহ্ন। রাদিফ চরিত্রহীন। এটা প্যারিসের প্রত্যেকটা ইট পাথরও বোধ হয় জানে। প্রত্যেকটা মানুষ যারা কিনা রাদিফের পরিচিত কিংবা অপরিচিত তারা সকলে রাদিফ সম্পর্কে অবগত। ও কেমন, ওর চরিত্রগত সমস্যাটা, সব কিছু। কিন্তু কখনো কেউ মুখের ওপর ওকে কথা শোনায়নি এই একমাত্র তিরু ছাড়া। গা কেঁপে উঠল রাদিফের। রাগে, ক্ষোভে কপালের শিরা শারীরিকভাবে ফুটে উঠল। তিরুর সন্নিকটে এগোলো ও। তৎক্ষণাৎ করে বসল এক নিকৃষ্টতম কাজ। তিরুর বুকে বিশ্রী ভাবে হাত ছুঁয়ে দিয়ে বলে উঠল, সেটাই তিরু। ক্যারেক্টারলেস মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হয় না। তেমনি ওদের হাতও বাজে কাজ করা হতে বিরত থাকতে পারে না। ওপস, বাজে নয় ভালো। এটা আমার কাছে একটা ভালো কাজের মধ্যেই পড়ে। মৌমাছির তো মধুর প্রতিই আগ্রহ থাকে তাই না? উদ্ধৃতি চিহ্ন। কিংকর্তব্যবিমূঢ় তিরু। অপমানে, যন্ত্রণায়, লজ্জায় অক্ষিকোটরে তার পানি এসে জমেছে। হাত পা কাঁপছে ভীষণ। বাতাসে গাছের পাতা নড়ার মতো থরথর করে কাঁপছে ও। ঘটনাটা ঘটেছে চোখের পলক ফেলার পূর্বে। সেকেন্ডের মাঝে। অপ্রত্যাশিত ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না তিরু। তার জীবনের এক কলঙ্কময় প্রহর। তিরুর মনে হলো সে পৃথিবীতে নেই। শূন্যে ভাসছে। মস্তিষ্ক ফাঁকা। অনুভূতিহীন মানবীর মতো সে তাকিয়ে আছে রাদিফের পানে। কি হলো মাত্র? কেন হলো? তার সাথেই কেন? জায়গাটা শান্ত। চারপাশে কয়েকজন মানুষ রয়েছে যদিও। তবে তাদের দিন দুনিয়ার কোনো ধ্যানই নেই। নিজের মতো করে হেঁটে যাচ্ছে তারা। পলকে ধ্যান ফিরে এলো স্তব্ধমূর্তি তিরুর। রাদিফ তখনও তার গা ঘেঁষে দাঁড়িয়ে। তিরু চটপট ভাবল কিছু। আশপাশে তাকালো উদ্ভ্রান্তের মতো। পেয়ে গেল বোধহয় কাঙ্ক্ষিত বস্তু। ছুটল ও। ফিরে এলো রড নিয়ে।
পাশেই দোকান ছিল। দোকানের মালিক তিরুকে এভাবে নিজের দোকানের পণ্য দৌড়ে নিয়ে যেতে দেখে চোর ভেবে তার পেছনে পেছনে চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। কিন্তু তিরু কি সোনার পাত্রী? সে ছুটে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা রাদিফকে সজোরে আঘাত করা শুরু করেছে। বিরতিহীনভাবে এক একটা আঘাত করার সময় তিরু চেঁচিয়ে বলে, বাস্টার্ড, জানো যদি আর কোনোদিন কোনো মেয়ের গায়ে এমন বাজে ভাবে স্পর্শ করিস ওইদিন আমি তোকে নিজের হাতে খুন করব। কত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করিস? আমাকে অবলা নারী লাগে তোর? আর কোনোদিন আমার আশেপাশে দেখলে কেটে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। তিরু কথা বলছিল ইংরেজিতে। আশপাশে জড়ো হওয়া মানুষ তাই তিরুকে থামাতে গিয়েও থামায়নি। রাদিফ সম্পর্কে জ্ঞান আছে তাদের। সে যে কতটা বাজে স্বভাবের ছেলে তা তারা জানে। অনেক বাজে কাজ করার রেকর্ড রয়েছে তার। কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি বলে সকলে চুপ ছিল। কিন্তু আজ তিরুকে প্রতিবাদ দেখে তারাও হই হই করে ছুটে এলো। প্রতিবাদী হয়ে উঠল। তিরুকে থামানোর বদলে গুঞ্জন তুলল রাদিফের অপকর্মের। পুলিশকে ফোন দিয়ে ফেলেছে কেউ। এদিকে রাদিফের অবস্থা করুণ। রণচণ্ডী রূপ ধারণ করা তিরু থামেনি তখনও। চোখ দুটো রাগে লাল হয়ে তার অন্তরালে অজস্র কষ্ট পুষে রেখে আঘাত করে যাচ্ছে রাদিফকে। ব্যাংকে যাচ্ছিল অরণ। রাস্তায় জটলা পাকানো দেখেও যারপরনাই অবাক হল। এরূপ দৃশ্য সাধারণত দেখা যায় বাংলাদেশে, প্যারিসে নয়। ওখানে কি এমন হচ্ছে যা দেখার জন্য মানুষের এই উপচে পড়া ভিড়? গাড়ির কাচ নামাতেই অরণ শুনতে পেল একজন পুরুষের আর্তনাদ। গাড়ি থেকে নামল ও। ভিড় ঠেলেঠুলে প্রবেশ করতেই সম্মুখের দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া। তিরু, এ কি করছে মেয়েটা? তিরু থামুন। করছেনটা কি? উদ্ধৃতি চিহ্ন। পেছনে হতে তিরুকে ঝাপটে ধরেছে অরণ। হাত থেকে রড মেরে নিয়ে ফেলে দিয়েছে দূরে। লম্বা লম্বা শ্বাস ফেলছে তিরু। হাত দুটো কাঁপছে। হাতে, পোশাকে লাল লাল রক্তের দাগ। তাকে কে যে ধরে রেখেছে তা তখনও খেয়াল করেনি। রাদিফ জ্ঞান হারিয়েছে। কয়েকজন এসে ওকে ধরাধরি করে উঠানোর চেষ্টা চালাচ্ছে। তিরু খানিক শান্ত হল। ঘাড় বাঁকিয়ে অরণকে দেখা মাত্র ছোট বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অরণ তা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তিরু? বলুন আমায়। ভয় নেই, আমি আছি না। কাঁদে না হুশ। উদ্ধৃতি চিহ্ন। আমি আছি না? কি ছিল এই বাক্যে? এত টানল কেন তিরুকে? চটপট ঘুরে দাঁড়িয়ে অরণের গলা জড়িয়ে ধরল ও। মাথা রাখল ঠিক বুকের বাম পাশে আলতো করে। শব্দযোগে কেঁদে উঠল ও। বলল, ও আমাকে ছুঁয়েছে। খুব বাজে ভাবে ছুঁয়েছে অরণ। উদ্ধৃতি চিহ্ন। পুলিশ এসেছে। চারিপাশে হট্টগোল, চাপা উত্তেজনা ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। লোকজনের চেঁচামেচি কিংবা অদ্ভুত দৃষ্টি কোনোটারই পরোয়া করছে না তিরু। সে অরণের বুকে মাথা রেখে কাঁদতে ব্যস্ত। তিরু শক্ত মানুষ, সর্বত্রই। কিন্তু আজ এই সময়ে এসে কেন যেন অরণকে পাশে পেয়ে সে ফুরবল হয়ে গেছে। না চাইতেও থামছে না তার কান্না। বাঁধ মানছে না অশ্রুমালা। ইলি ক্ষুব্ধ, মন অশান্ত তার। রাগের প্রকোপে নিজের সবথেকে পছন্দের কফি মগটা অবধি ভেঙে চুরমার করেছে। তার এই বেসামাল রাগের কারণ, রাদিফ। যখন শুনেছে তিরুর সাথে অসভ্য ছেলেটা এত বড় বিশ্রী ঘটনা ঘটিয়েছে ঠিক তখনই ক্ষোভে আছড়ে পড়েছে। বড় বোনের এমন অপ্রকৃতিস্থের মতন আচরণ দেখে উইলি বিস্মিত। ইলি তিরুকে নিয়ে এতটা ডেসপারেট তা জানা ছিল না। প্রথমবারের মতো উইলি উপলব্ধি করল তার বোন অন্য কাউকে বেশি গুরুত্ব দিলে তার হিংসাত্মক মনোভাব জন্মায়। উইলি নিজেও অবশ্য তিরুর সাথে ঘটমান ঘটনাটি নিয়ে দুঃখ পেয়েছে। অমন শান্তশিষ্ট মেয়েটার সাথে এমন জঘন্য কাজ হয়েছে ভেবে তার একটুখানি খারাপ লাগছে। দুই বোন যখন অন্তরালে নানান রকম চিন্তা করতে ব্যস্ত তখনই শান্ত কক্ষে আগমন ঘটে তিরুর। উইলি সর্বপ্রথম তাকে খেয়াল করে। পরিপাটি তিরুকে লক্ষ্য করে বলে উঠে, হাই তিরু। উদ্ধৃতি চিহ্ন। তিরু হাত নাড়িয়ে উইলিকে প্রত্যুত্তর করে। ইলি চেতনা ফিরে পেল। চট করে মাথা তুলে তাকালো ও। তিরুকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো। ঝটপট এগোলো তিরুর নিকট। বলল, হেই গার্ল, আই মিস ইউ সো মাচ। উদ্ধৃতি চিহ্ন। তিরু স্বাভাবিক গলায় উত্তর দেয়, মিস ইউ টু। উদ্ধৃতি চিহ্ন। ইলি আর কি বলবে তা খুঁজে পেল না। এমনি সময় কথার টপিকের অভাব থাকে না। কিন্তু এখন, এই সময়টা তো ভিন্ন। তিরুকে কি তার সান্ত্বনা জানানো উচিত? সান্ত্বনা জানালে যদি মেয়েটার পূর্বের কথা স্মরণ হয়ে খারাপ লাগা কাজ করে? কীর্তনের মাঝেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা ইলিকে উদ্ধার করে তিরু। ও বলে, গাইজ আমি হোস্টেল ছেড়ে দিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। উইলি। ইলি চমকাল। ইলি ছটফটিয়ে জিজ্ঞেস করল, ছেড়ে দিয়েছ মানে? হোস্টেল ছেড়ে যাবে কই? তোমার তো কোনো আত্মীয় নেই এখানে তাই না? উদ্ধৃতি চিহ্ন। এইটুকু বলে ইলি থামল।
হঠাৎ মনে পড়ে যাওয়া ভঙ্গিতে পুনরায় সুধাল। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেদিন তোমার হাজবেন্ডের বাসায় যেতে হবে। তুমি কি ওখানেই যাচ্ছ? তিরু ইশারায় হ্যাঁ বলল। আধার নেমে এলো ইলির মুখশ্রী জুড়ে। মেয়েটা চলে যাবে ভাবতেই বুক ভার ভার লাগছে। কেমন এক অদৃশ্য শূন্যতা অনুভূত হচ্ছে। তিরু চলে গেলে সে যে বড্ড একা হয়ে পড়বে। তিরু স্বাভাবিক। এখন অনেকটা শান্ত হয়েছে তার অন্তঃকরণ। স্বাভাবিক হয়েছে তখনই যখন অরণের বুকে আছড়ে পড়ে বেকুবের মতো কান্না করছিল। কি যে লজ্জা পেয়েছিল তখন। রাস্তায় এত এত মানুষের মাঝে এত বড় একটা মেয়ে হয়ে কেমন গরুর মতো কাঁদছিল। সেখান থেকে যখন পুলিশ স্টেশনে গেল তখন থেকে বাকি সময়টা শক্তপোক্ত হয়ে আটসাট বেঁধে বসেছিল। অরণের সাথে আর কথা হয়নি। মূলত লজ্জা, সংকোচ কাজ করছিল। তবে তিরু যতই শক্ত হওয়ার চেষ্টা করে না কেন তার অক্ষিপটে বারংবার ভেসে বেড়ায় সেই দৃশ্য, যখন রাদিফ তাকে বাজে ভাবে স্পর্শ করেছিল। আহ, সেই নিষ্ঠুর সময়টা তিরু যদি রাবার দিয়ে মুছে ফেলতে পারত তবে কতই না ভালো হতো। কিন্তু আফসোস তা কখনোই সম্ভব না। পোশাক গোছানো শেষ প্রায়। এবার বইখাতা ব্যাগে রাখার পালা। ইলি সাহায্য করছে তিরুকে মনমরা হয়ে। উইলি মৌন হয়ে বসে। কাপড়চোপড় গোছাতে গোছাতে অতিষ্ঠ তিরু। মনে মনে ভারী বিরক্ত হলো অরণের ওপর। আজই চলে যাওয়ার কি আছে? বাসায় ছেড়ে যাওয়ার সময় হঠাৎ অরণ তার পথ রোধ করে শক্ত গলায় বলে দিল, আজ তাকে নাকি শ্বশুরবাড়িতে যেতেই হবে। কঠিন গলা। তিরু কেন যেন না করতে পারল না। ছেলেটার গলায় অদ্ভুত একটা জোর ছিল, চোখের দৃষ্টি কঠোর ছিল। না আর করা হলোই না তার। ইলি আচানক ম্লান কণ্ঠে বলে উঠল, আমায় ভুলো না টিরু। উদ্ধৃতি চিহ্ন। ইলির কণ্ঠটা কেমন নির্জীব, নিষ্প্রাণ শোনালো। কাজ ফেলে তিরু চট করে তাকালো। দেখল ইলিকে। কিত বিচলিত হয়ে শুধাল, তোমাকে ভোলা অসম্ভব ইলি। এমন মন খারাপ করে আছো কেন? আমাদের ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হবে। উদ্ধৃতি চিহ্ন। ভার্সিটিতে দেখা হলে কি হবে? এই রাতের বেলা আড্ডা দিতাম, একসাথে ডিনার করতাম। উইন্টারে মধ্যরাতে ব্যাডমিন্টন খেলতাম, তা তো আর হবে না। উদ্ধৃতি চিহ্ন। ইলির এ কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো খুঁজে পেল না তিরু। কি বলবে? তার নিজেরও তো ভীষণ খারাপ লাগছে। মেয়েটার সাথে আর আগের মতো সময় অতিবাহিত করা যাবে না। তা ভাবলেই তো চট করে মন খারাপ হয়ে যাচ্ছে তার। অরণ ব্যস্ত ভঙ্গিমায় হাত ঘড়িতে নজর বুলাল। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। এখন নিচে কেন নামছে না মেয়েটা? অদ্ভুত তো। অস্থিরতা নিয়ে পায়চারি ধরল। তার কারো জন্য অপেক্ষা করতে ভালো লাগে না। অপেক্ষা, জিনিসটা তার কাছে বিরক্তিকর। হাঁটার মাঝেই অরণ খেয়াল করল তিরু আসছে। পেছনে দুটো মেয়ে। একজন ব্যাগ নিয়ে আসছে, আরেকজন মাথা নুইয়ে। অরণ সামনে এগিয়ে গেল। আমার কাছে দিন ব্যাগ, অরণ ইলিকে বলল। ইলি তৎক্ষণাৎ অরণের নিকট ব্যাগ দিয়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তিরুকে। কান্না পাচ্ছে তার। গলায় দলা পাকিয়ে রয়েছে কান্নার কুণ্ডলী। কান্না চেপে রেখে ও নম্র গলায় বলে উঠল, ভালো থেকো তিরু। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। সবসময় সুখে থেকো। উদ্ধৃতি চিহ্ন। তিরু কথা বলতে পারল না। শক্ত করে কেবল ধরে রইল ইলিকে। অক্ষিকোটরে জল জমে। তিরু তাদের গাল বেয়ে গড়িয়ে পড়ার আদেশ দিল না। অসহায় অশ্রুমালা তাই আর অক্ষিকোটরের বাহিরে আসার সাহস পেল না। কেবল পড়ে রইল নিজ স্থানে চুপটি করে। আন্ডারস্কোর। ক্লান্ত লাগছে? উদ্ধৃতি চিহ্ন। তিরু অন্ধকার থেকে দৃষ্টি সরাল। তাকালো সম্মুখে। ঘর্মাক্ত দেহ নিয়ে অরণ দাঁড়িয়ে। তিরুর দেখে বেশ মায়া লাগলো। ছেলেটার কপাল চুইয়ে ঘাম পড়ছে। এত কিসের ব্যস্ততা, ছোটাছুটি ছেলেটার? উহু, বসেই তো আছি, ক্লান্ত লাগবে কেন? উদ্ধৃতি চিহ্ন। অরণ পাশে বসল। পকেট থেকে টিস্যু বের করে কপাল মুছল। নোংরা হয়ে যাওয়া টিস্যুটা ডাস্টবিনে ফেলে তারপর জবাব দিল, বসে থাকাতেও ক্লান্তি আছে। এটা অবশ্য অন্য রকম ক্লান্তি। একাধারে অনেকক্ষণ বসে থাকলে বিরক্ত লাগে। এটাকে বিরক্তির ক্লান্তি বলে। উদ্ধৃতি চিহ্ন। তিরু আড়মোড়া ভাঙল। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, গাড়ি ঠিক হতে কতক্ষণ লাগবে? উদ্ধৃতি চিহ্ন। এই তো আর 20-25 মিনিট। উদ্ধৃতি চিহ্ন। তিরু তপ্তশ্বাস ফেলে, আরও 20-25 মিনিট? মাই গড, 40 মিনিট যাবৎ বসে সে। ধৈর্যে কুলাচ্ছে না আর। ও অধৈর্য গলায় বলল, আপনার ফ্রেন্ডের গাড়ি ফিরিয়ে দেননি কেন? উদ্ধৃতি চিহ্ন। জবাব এলো শীতল কণ্ঠে, গাড়িটা আমার তিরু। যেদিন ফ্রেন্ডের গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন আমার গাড়িটা দুলাভাই নিয়ে প্যারিসের বাহিরে গিয়েছিল। তাই ফ্রেন্ডেরটা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। তিরু ছোট্ট করে উত্তর দিল, অহ আচ্ছা।
উদ্ধৃতি চিহ্ন। গাড়ি ঠিক হতেই 5 মিনিটের মাথায় বাড়ি ফিরে আসে তারা। বাড়িটা খালি খালি লাগছিল তিরুর। এখানে মূলত অরণ ছাড়া আর কেউই থাকে না। বাড়িতে কোনো সার্ভেন্ট নেই। নিজের কাজ নিজেই করে অরণ। সিঁড়ি বেয়ে উঠে অরণের রুমের দিকে যেতে নেবে তখন হুট করে অরণ চাপা গলায় বলে, ওদিকে না, এদিকে আসুন। উদ্ধৃতি চিহ্ন। তিরু কি চমকাল। অরণের রুমে তাহলে কি সে থাকবে না? অরণ তিরুকে নিয়ে এলো একটা ফাঁকা রুমে, যেখানে বেড ব্যতীত আর কিছুই নেই। ফ্যালফ্যাল করে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তিরু। অরণ তখন নম্র গলায় বলল, এখন এই বাড়িটা আপনারাও। সংসারটা আপনার। নিজের সংসার কিভাবে সাজাবেন তা আপনার ইচ্ছে। আপনারও তো কোনো ইচ্ছে, শখ থাকতে পারে। তাই এই রুমটা ঠিক করেছি। নিজের মতো করে গুছিয়ে নেবেন। আমার বেডরুমটা তো আমি আমার শখ অনুযায়ী সাজিয়েছি। আমাদের বেডরুমটা না হয় আপনার শখ অনুযায়ী গোছানো হোক। উদ্ধৃতি চিহ্ন। তিরু মুগ্ধ নয়নে পরখ করল অরণকে। ছেলেটা ভীষণ অন্যরকম। একটুখানি অদ্ভুত বটে, তবে বেশ দায়িত্ববান। গরম পড়েছে ভীষণ। অতিরিক্ত গরমে নাস্তানাবুদ তিরু। তাদের নতুন রুমটা এসি নেই। সেট করা হয়নি এখনো। মাত্রাতিরিক্ত গরমের জ্বালাতনে তিরু এই রাতের বেলা গোসল করেছে একপ্রকার বাধ্য হয়েই। হাতের ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে তিরু চঞ্চল পায়ে রুমে এসে বসল। তপ্ত শ্বাস ফেলে বিছানা এলিয়ে দিল দেহ। ক্লান্ততা আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরেছে তাকে। অবসন্ন মনে চোখ দুটো মুদে নিতেই ও খেয়াল করে শুনল পদশব্দ। কেউ আসছে এদিকটায়। এই সময় কে এলো? অরণ রুমের বাহিরে দাঁড়িয়ে ঠকঠক শব্দ করল দরজায়। হাত ছেড়ে ডেকে উঠল, তিরু, তিরু। উদ্ধৃতি চিহ্ন। তিরু ঝট করে উঠে বসল। গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে জবাব দিল, ভেতরে আসুন। উদ্ধৃতি চিহ্ন। পা বাড়ায় অরণ। দরজাটা খুলতেই চক্ষু সম্মুখে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ফ্লোর ভিজে একাকার। দৃশ্যটা দেখামাত্র কপালে বলিরেখার উদয় হলো অরণের। মেয়েটা তো দেখছি ধারণার থেকেও বড্ড বেশি কেয়ারলেস। লোক এসেছে। এসি লাগাবে। কষ্ট করে আপনি আমার রুমে গিয়ে একটু বসুন। বেশি দেরি লাগবে না। ভাবনা ঠেলে চট করে বলে উঠল অরণ। তিরুর বুক চিরে বেরিয়ে এলো লম্বা দীর্ঘ নিঃশ্বাস। তার ছোট্ট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে এখন কাঁদতে বসতে ইচ্ছে করছে। জেদ ধরে বলতে মন চাইছে, যাব না আমি। দূর হন আপনি। বলা হলো না। সে বাধ্য মেয়ের ন্যায় রুমটা থেকে বেরিয়ে এলো কেবল ধীরস্থ পায়ে। অরণের রুমে এসে আশপাশ না দেখে তিরু ফের বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কিক্ষণ বাদে অরণের একাধারে ডাকাডাকিতে বিরক্ত হয়ে চোখ খুলে চেঁচাল, হয়েছেটা কি? ঘুমোতে দিন না আমায়। দোহাই লাগে। উদ্ধৃতি চিহ্ন। অরণ অদ্ভুত নজরে তাকালো। নম্র গলার স্বর এবার গম্ভীর শোনালো, উঠুন তিরু, খেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। প্লেট শব্দ করে টি টেবিলে রেখে অরণ বের হয়ে যাচ্ছিল। যেতে যেতে ভারী বিরক্তি ধরা গলায় বলে উঠল, মনে হচ্ছে ছোট একটা বাচ্চাকে বিয়ে করেছি। বিরক্তিকর। উদ্ধৃতি চিহ্ন। তিরু। অবাধ্যতা যার রক্তে মিশে, সেই মেয়েটাই কেন যেন অরণের ব্যাপার আসতেই আর অবাধ্য হতে পারে না। অদ্ভুত সুন্দর লোকটার সব কথা তার মানতে ইচ্ছে করে। কি আশ্চর্যজনক ব্যাপার। তিরুকে তবে স্বামী পাগল বউ হয়ে গেল নাকি? উহু, অরণটাই এমন। এই ছেলেটার অবাধ্য কারোরই হতে বোধহয় ইচ্ছে করবে না। খাবার হিসেবে তিরুকে দেয়া হয়েছে বাগেট, ফ্রুট কাস্টার্ড, অরেঞ্জ জুস আর একটা ডিম। রাতের বেলা এখানে মূলত এসবই খাওয়া হয়। বাগেট প্যারিসের একটি জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে, যা আসলে দেখতে অনেকটা লম্বা পাউরুটির মতন। এমন লম্বা শক্ত পাউরুটি খেতে যে এতটা দারুণ সুস্বাদু হয় তিরু তা প্রথম যেদিন দেখেছিল তখন ভাবেনি একবারও। খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগেনি তার। খাবার শেষ হতেই তিরুর চট করে মনে পড়ল অরণের কথা। ছেলেটা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলো না। কি বিশ্রী কাণ্ড। জিজ্ঞেস করা উচিত ছিল না একবার? রুমের বাহিরে বেরোলো তিরু। উপরতলাটা ধু ধু করছে। কেমন গা ছমছমে পরিবেশ। আধারে ছেয়ে থাকা করিডোর দেখে তিরুর গা কেঁপে উঠল। সারা জীবন মানুষের মাঝে থেকে আসা তিরু এখন আর ফাঁকা, বিরান পরিবেশ মেনে নিতে পারে না। কষ্ট হয় তার। কেমন ভয় ভয় লাগে। একাকী অনুভূত হয়। আর তিরু জীবনে একটা জিনিসকেই প্রচণ্ড ভয় পায়। তা হচ্ছে একাকিত্ব। নিচতলায় আসার পর তিরুর দর্শন মিলে অরণের। ছেলেটা সোফায় মাথা এলিয়ে চোখ বুজে আছে। দেখে মনে হচ্ছে রাজ্যের ক্লান্তি নেমে এসেছে তার মুখশ্রীতে। মায়া হলো তিরুর, ভীষণ। ও এগোলো। জোরতা নিয়ে অরণের কাঁধে হাত রেখে নম্র গলায় শুধাল, অরণ শুনছেন? উদ্ধৃতি চিহ্ন। ঝট করে চোখের পল্লব উন্মুক্ত করে তিরুর পানে চাইল অরণ নিজের অদ্ভুত সুন্দর চোখ দুটি দিয়ে। প্রশ্ন ছুড়ল,
খেয়েছেন? উদ্ধৃতি চিহ্ন। ঘন ঘন মাথা নেড়ে সাই জানায় তিরু। বলে, আপনি খেয়েছেন? উদ্ধৃতি চিহ্ন। খেয়েছি। আমি এখন ঘুমোব। আপনি কি জেগে থাকবেন আরো সময়? উদ্ধৃতি চিহ্ন। না, আমিও ঘুমোতেই যাচ্ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। অরণ উঠে দাঁড়ালো। বলল না কিছু। হাঁটার গতি তার কি অস্বাভাবিক ঠেকল তিরুর নিকট। কণ্ঠস্বরটাও কেমন যেন ছিল। তার মনে হলো, ছেলেটা অসুস্থ। বিছানায় শুয়ে পড়তেই কেমন অস্বস্তি ঘিরে ধরল তিরুকে। শ্বাস রুখে আসতে চাইল। জীবনে প্রথম একজন পুরুষের সাথে বেড শেয়ার করে ঘুমোচ্ছে। অদ্ভুত অভিজ্ঞতা। ভালো লাগছে না তিরুর নিকট। পাশ ফিরে শুতেই ফোন বাজল। তিরুর না। অরণ উঠে ফোন হাতে নেয়। ক্ষণে অরণের মুখশ্রী জুড়ে শোভা পাওয়া গম্ভীরতা উবে যায়। কেমন উজ্জ্বল হয়ে ওঠে মুখবৈয়ব। কৌতূহলী হয় তিরু। কে ফোন দিল? কার জন্য অরণের মুখশ্রীর এই পরিবর্তন? আব্বা ভালো আছেন? অরণ হেসে শুধাল। তিরুর বোধগম্য হল কলকাতা ব্যক্তিকে। তবে লহমায় ফের অরণের মুখশ্রী জুড়ে আধারের রাজ শুরু হয়। অস্পষ্ট মলিনতা ছেয়ে যেতে থাকে আস্তে ধীরে। ও টের পাচ্ছে, অরণ নিচু গলায় আকুতি মিনতি করছে। অনুরোধ জানাচ্ছে। কিন্তু কি, তা অস্পষ্ট। তিরুর অন্তঃকরণে চিন্তার উপদ্রব হল। মনে করল পিছে ফেলে আসা দিনগুলোর কথা। তার মনে আছে, ফুপি বলেছিল অরণের বদলে যাওয়ার কারণ, অদ্ভুত বিষণ্ণতার কারণটা, পরিবার। সে ভেবেছিল অরণের মা অর্থাৎ তার শাশুড়ি মারা যাওয়ার ঘটনায় অরণের এরূপ অবস্থা। কিন্তু আজ মনে হচ্ছে তার ধারণা ভুল। গড়বড়টা হয়তো অন্য কোথাও রয়েছে। অরণ ফোন কেটে এসে তিরুর পাশে শুয়ে পড়ে। কতক্ষণ অস্থির মনে এপাশ ওপাশ করে। ঘুমোয় না। অরণের ঘন ঘন নড়াচড়াতে তিরুর ঘুমে ব্যাঘাত ঘটছে। ও চোখ খুলে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। অরণ কপাল থেকে হাত সরাল। তাকালো তিরুর পানে। আকাশে আজ মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো এসে পড়েছে তিরুর পুরো গা জুড়ে। অন্যমনস্ক হয়ে পড়ে অরণ। হয়ে যায় অবিন্যস্ত। নিজেকে দমিয়ে রাখার শত চেষ্টা তার বিফলে যায়। জরাক্রান্ত চোখে তিরুকে পরখ করতে করতে এগিয়ে যায় সন্নিকটে। নিজের উত্তপ্ত দেহের সাথে নমনীয় তিরুকে মিশিয়ে নিয়ে উদ্ভ্রান্তের ন্যায় বলে, আমায় আমায় একটু ছুতে দাও তোমাকে তিরু। সত্যি বলছি একটুখানি স্পর্শ করব। শান্তি চাই আমার। জাগতিক কষ্ট থেকে কিছুক্ষণের জন্য মুক্তি চাই। উদ্ধৃতি চিহ্ন। অরণের দেহ অস্বাভাবিক উত্তপ্ত। জ্বরে গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিভু নিভু চোখে তাকিয়ে তিরু। কিছু বলার সুযোগ হয় না তার। বলা বাহুল্য সে সুযোগ অরণ তাকে দিলই না। তিরু চুপ রয়। কথা বলে না। তবে ভেতরে বইছে তার গ্রীষ্মের ঝড়। অরণের মন উচাটন। হাঁসফাঁস করছে। অস্থিরতা যেন অস্থিমজ্জায় গেথে গিয়েছে তার। গলা শুকিয়ে কাঠ। পানি খেয়েও বিশেষ লাভ হচ্ছে না। ধৈর্যহারা হয় অরণ। চেয়ার ছেড়ে পায়চারি শুরু করে। হাত মুষ্টিবদ্ধ করে ক্ষোভ নিয়ে আপনমনে শুধায়। কিভাবে আমি এতটা নিকৃষ্টের মতো কাজ করতে পারলাম কিভাবে? আল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। কাল রাতের ঘটনা অরণকে কুরে কুরে খাচ্ছে। যন্ত্র না দিচ্ছে ভীষণ। অপরাধবোধে মন সংকীর্ণ হয়ে আছে তার। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা অবশ্য পূর্ণতা পায়নি। তার পূর্বেই অরণ ছিটকে সরে এসেছিল। গুটিসুটি হয়ে থাকা তিরুকে সরি টরি বলে রাতেই বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। রাতটা কেটেছে তার বিরান সড়কে। জরাক্রান্ত দেহ নিয়ে রাস্তাতেই বসেছিল। নিজেকে ধিক্কার জানাচ্ছিল বারংবার। অক্ষিপটে ভেসে উঠছিল তিরুর ভীত মুখশ্রী। যা অরণকে করেছে ক্ষত বিক্ষত। মেয়েটার সাথে এ কি করে বসল? এতটা পাষাণ তো অরণ নয়। তিরুটা নিশ্চয়ই এখন তাকে অমানুষ ভাবছে। থাক ভাবুক। ভাবাই উচিত। এই কাজের পর তো তাকে অমানুষের কাতারেই ফেলতে হয়। বিপ বিপ প্রখর শব্দ। অরণ পদচারণ থামালো। কপাল চুইয়ে পড়া ঘাম টিস্যু দিয়ে চটপট মুছে নিল। কেউ ভেতরে আসার অনুমতি চাচ্ছে। অরণ তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে চেয়ারে বসল। সামনে তাকাতেই খেয়াল করল ম্যানেজারকে। ও কৃত্রিম হাসল। জিজ্ঞেস করল, হ্যালো এলেন, কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। এলেনের হাত ভর্তি ফাইলে ঠাসা। সে আস্তে ধীরে হেঁটে এসে ফাইল রাখল টেবিলে। সব ভালো স্যার। ঝরঝরে হাসি দিয়ে নিজের মাতৃভাষায় প্রত্যুত্তর করে এলেন। একটুখানি থেমে পুনরায় যোগ করে, স্যার ফাইলগুলো একটু দেখে দিলে ভালো হতো। এ মাসের হিসাবনিকাশের তথ্য রয়েছে। তাছাড়া কিছু অর্ডারও করা হয়েছে। তারও হিসাব এখানে আছে। আপনি দেখে সাইন করে দিলে ভালো হতো। উদ্ধৃতি চিহ্ন। ফাইল হাতে নিতে নিতে অরণ শুধায়, ওকে, সাইন করে দিব। তুমি এখন যেতে পারো। উদ্ধৃতি চিহ্ন। এলেন জায়গাটা ছেড়ে চলে যায়। অরণ চেষ্টা করে কাজে মনোনিবেশ করার।
সকাল থেকে এ পর্যন্ত তার সময় কেটেছে অস্থিরতায়। আজ কাজের কাজ কিছুই করেনি বলতে গেলে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে চটজলদি ফাইলের পিপিলিকার ন্যায় ছোট্ট ছোট্ট অক্ষরগুলোতে চোখ বুলায়। বিকাল হয়েছে, সন্ধ্যায় বাড়ি ফেরা দরকার। কাল থেকে নিরুদ্দেশ্যে একবার বাসার খোঁজ খবর নেওয়া প্রয়োজন। আন্ডারস্কোর বাড়ির পেছনটা ভুতুড়ে, যতদূর চোখ যায় কেবল ঝোপঝাড়ই নজরে পড়ে। বড় বড় গাছপালাগুলো বাতাসে নৃত্য করে, শো শো শব্দ করে, অদ্ভুত ভুতুড়ে শব্দের আবির্ভাব ঘটায়। ভূমিতে ঠাসা ঠাসা পাতা, যেন মরা পাতার গালিচা। সোনালি রৌদ্দুর সেই পাতায় কিরণ ফেলে দুটি ছড়ায়। বেশ কিছু পাইন ট্রি কেটে ফেলা হচ্ছে। কেন কাটা হচ্ছে তা তিরুর জানা নেই। এখন তো ক্রিসমাস সিজনও না, তবুও কেন তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তা জানা নেই কারো। প্যারিসে খুব বেশি প্রয়োজন না হলে গাছ কাটা হয় না। এখানে অকারণে গাছ কাটা গুরুতর পাপ। অকারণে গাছ কাটতে দেখলেই তাকে ধরে কঠিন শাস্তি দেয়া হয়। তিরু কণ্ঠের খাদ নামিয়ে প্রশ্ন করল, ওরা গাছ কাটছে কেন প্রিয়? উদ্ধৃতি চিহ্ন। প্রিয় ফুল গাছে পানি দিচ্ছিল। তিরুর প্রশ্ন শুনে কাজ থামিয়ে সে সন্নিকটে এগোল। সামনের দৃশ্য দেখে বলে উঠল, সম্ভবত ক্রিসমাস ট্রি তৈরি করার জন্য। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু ক্রিসমাস তো ডিসেম্বরে না, এখন তো কেবল মাত্র মার্চ মাস চলছে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, কিন্তু ওরা ক্রিসমাস আসার আগেই ওদের সুপারশপে ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে রাখে। সরকার থেকে অনুমোদন নিয়েছে ওরা। উদ্ধৃতি চিহ্ন। তিরু ঠোঁট বাঁকায়। অদ্ভুত তো। উদ্ধৃতি চিহ্ন। প্রিয় বাংলাদেশি থাকতো অরণদের গ্রামেই। প্রায় 1 বছর হতে চলল সে প্যারিসে এসেছে। অরণই এনেছে তাকে। ছোট বোনের মতো স্নেহ করে সে প্রিয়কে। তাদের পরিবারের দুরবস্থা দেখে প্রিয় এবং ওর সমবয়সী ভাই অন্তিককে অরণের সাথে নিয়ে যাওয়ার শক্তপোক্ত আবদার করে বসে ওদের মা। অরণ অবশ্য নিয়ে আসতে চাইছিল না। বলেছিল দেশেই ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবে, কিন্তু প্রিয়র মা শুনলে তো। সেই থেকে প্রিয় আর অন্তিক এখানে থাকে। অন্তিক অরণের রেস্টুরেন্টে কাজ করলেও প্রিয়কে অরণ কাজ করতে দেয়নি বাহিরে। ও বলতে গেলে ফ্রিতেই থাকে এ বাড়িতে। মাঝে মধ্যে অরণ খুব বেশি রাতে বাড়ি ফিরলে রাতের রান্নাটা সে নিজেই করে। ব্যাস, এই তার কাজ। ভাবি তোমার চুল থেকে তো পানি পড়ছে। চুল মুছো জলদি। উদ্ধৃতি চিহ্ন। অবেলায় গোসল করেছে তিরু। পুরো দিনটা তার কেটেছে ব্যস্ততায়। রুম সেট আপ করার কাজ শেষ হয়েছে পূর্বে। প্রিয়কে পাঠিয়েছে অরণ তার কাজে সাহায্যের জন্য। আরও 2 জন অবশ্য ছিল সঙ্গে, তবে তারা পুরুষ। ভারী জিনিসপত্র সেট আপ করে তারা চলে গিয়েছে দুপুরেই। বাকি সময়টা প্রিয়কে সঙ্গে করে কেটেছে তিরুর। অলস হাতে চুল ছুঁয়ে তিরু নম্র গলায় বলল, ভাগ্যিস তুমি ছিলে প্রিয়, নয়তো এখন হয়তোবা দাঁড়ানোর শক্তিটা অবধি পেতাম না। উদ্ধৃতি চিহ্ন। প্রিয় একগাল হাসল। বলল, এখন থেকে প্রতিদিন আমাকে পাবে ভাবি। এই কয়েকদিন একটু ঘোরাঘুরি ওপর ছিলাম। অরণ ভাই জোর করে ঘুরতে পাঠালো। অবশ্য আমার অনেক দিনের শখ জানো ভাবি, পুরো প্যারিস ঘুরে দেখব। অরণ ভাইয়ের জন্য শখটা পূরণ হলো। ভাইয়া যে আরো কত ঋণী করবে আমাদের। সেই বার যখন বাবা পঙ্গু হয়ে গেলেন, আমাদের পরিবারের হাল ধরার মতো এক আমি আর অন্তিক। দেশে চাকরি পাচ্ছিলাম না মন মতো। পড়াশোনাটা করা হয়নি নিম্নবিত্ত বলে। ওই সময়ে শহর ছেড়ে গ্রামে এলাম। দেখা হলো অরণ ভাইয়ের সাথে। চলে এলাম এখানে আমি আর অন্তিক। আল্লাহ তায়ালা ভালোই রেখেছে এখন ভাবি। বাবার চিকিৎসা চলছে, মাকে 3 বেলা খাওয়াতে পারছি। আর কি চাই জীবনে? অরণ ভাই আমার মতো এমন অনেক মানুষকে গ্রাম থেকে নিয়ে এসে নিজের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অসহায় মানুষগুলোর জীবনে চলার মতো একটা পথ তৈরি করে দিয়েছেন। ভাইয়ের কাছে আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব ভাবি। তুমি খুব ভাগ্যবান মানুষ জানো তিরু ভাবি। অরণ ভাইয়ের মতন একটা ভালো মানুষ আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। উদ্ধৃতি চিহ্ন। প্রিয় থামল একটু, দম ফেলে পুনরায় বলল, অবশ্য অরণ ভাইয়াও লাকি, তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছে বলে কথা। উদ্ধৃতি চিহ্ন। তিরু বলল না কিছু, কেবল মৃদু হাসল। ভেজা চুলে তোয়ালে লাগিয়ে আনমনে ভাবতে লাগলো অরণের কথা। অমনি মনে পড়ল তার কাল রাতের ঘটনাটা। অরণ যখন তাকে কাছে টেনে নিতে গিয়ে ছিটকে দূরে সরে সরি বলে চট করে রুম ছেড়ে পালালো। সে মুহূর্তে তিরু যারপরনাই অবাক হয়েছিল। তবে সত্যি বলতে স্বস্তিও পেয়েছিল, কারণ অরণের সাথে অতটা ঘনিষ্ঠতার জন্য তার অন্তঃকরণ প্রস্তুত ছিল না। তিরু উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। ছেলেটার সাথে তার আজ দেখা হয়নি একবারও। কোথায় আছে অরণ? আসবে কখন? কাল রাতে যখন ছেলেটা ছুটে রুম থেকে বেরিয়ে গেল তখন আর তিরু খোঁজ করেনি তার। সকাল বেলা ফাঁকা বাড়ি মিলেছে। তার কিক্ষণ পর প্রিয়র আগমনে তিরু বেমালুম ভুলে বসেছিল অরণের কথা।
আন্ডারস্কোর মাঝরাতে ঝট করে উঠে বসল তিরু। চোখ লেগে এসেছিল তার। অরণের অপেক্ষাতে ছিল। ঘড়িতে সময় দেখে বুঝল প্যারিস এখন মধ্য রজনীতে ডুবো প্রায়। ও চটজলদি বিছানা ছাড়ল। রুম তো খালি। অরণের ফেরার কথা তো এতক্ষণে। ছেলেটা তবে কি রুমে আসেনি? গেল কোথায় অদ্ভুত। তিরু গেল অরণের রুমে। সেখানেই পাওয়া গেল অরণকে। শুয়ে আছে। ঘুমোচ্ছে বোধ হয়। তিরু দরজা চাপিয়ে চলে যেতে নিবে তৎক্ষণাৎ চাপা কণ্ঠে রাউতো না দ বাড়ি খেল তার কর্ণকুহরে। পা বাড়াল ও বসল অরণের নিকটে। গায়ে হাত দিতেই বুঝল অরণের হাড়কাঁপানো জ্বর এসেছে পুনরায়। তিরুর তখন মাথায় হাত। এত জ্বর লোকটার আর সে কিনা পড়ে পড়ে ঘুমোচ্ছিল। উঠে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস আনতে যাবে তখন হঠাৎ অরণের বিড়বিড়ানো শুনে তার পদচারণ স্তব্ধ হল। অরণ তখন যন্ত্রের মতো আওড়াচ্ছে। বাবা মাকে মারেনি। বাবা মাকে মারেনি। উদ্ধৃতি চিহ্ন। বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ প্রিয়। রাতে অরণকে জ্বরাক্রান্ত দেহ নিয়ে ফিরতে দেখে চিন্তা হচ্ছিল তার। সকালে ঘুম থেকে উঠেই চটজলদি সে নাস্তা বানাতে লেগে পড়েছে। সব অরণের পছন্দের খাবার। সকালে যদিও বা ভারী খাবার খাওয়া হয় না এই বাড়িতে তবুও অরণের অসুস্থতার কথা মাথায় রেখে প্রিয় খাবারের মেনু বদলেছে। জ্বর হলে রুচি চলে যায়। এই সময়ে নিশ্চয়ই শাক পাতা নামক হেলদি ফুড খেতে ইচ্ছে করবে না অরণের। প্রিয় যখন ভারী ব্যস্ত তখন পা টিপে টিপে সেখানে উপস্থিত হয় অন্তিক। চুলগুলো এলোমেলো। চোখ দুটো ফুলে। সদ্য ঘুম থেকে ওঠার প্রমাণ দিচ্ছে তার লালচে চোখ যুগল। অন্তিক ঠোঁট বাঁকাল। বিমর্ষ গলায় বলে উঠল। কিরে কুমরা, কি আকাম করস? উদ্ধৃতি চিহ্ন। অন্তিক খানিক চেঁচিয়েই বলেছিল কথাটা। প্রিয় কেঁপে উঠল। তপ্ত চোখে তাকালো অন্তিকের পানে। চিবিয়ে বলল। কুতোত্তা, থাপড়ায় তোর দাঁত ফালায় দেব। এত জোরে চেঁচালি কেন? উদ্ধৃতি চিহ্ন। আমার গলা আমি চিৎকার দিছি। তোর জামাইর কি? উদ্ধৃতি চিহ্ন। কাজে মনোনিবেশ করল প্রিয়। অন্তিকটা ভীষণ বেয়াদব। এর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তারা জন সমবয়সী। বয়সের পার্থক্যটা 6 মিনিটের। এক্ষেত্রে প্রিয় বড়। তবে অন্তিকটা কখনোই তাকে 6 মিনিটের বড় হওয়া হিসেবে ন্যূনতম সম্মানটুকু দেয় না। সবটা সময় পিছে লেগে ঝগড়া করে। ঝগড়াটে অন্তিক। হুহ। প্রিয়র মৌনতা ভালো ঠেকেছে না অন্তিকের নিকট। ও খোঁচাল প্রিয়কে। কুমড়োটা সাবার রান্না করতে জানে দেখি। ও মা, কি অখাদ্য কুখাদ্য রান্না করিস দেখি তো একটু। উদ্ধৃতি চিহ্ন। খাবারের দিকে হাত বাড়াল অন্তিক। বাদ সাধে প্রিয়, নাক সিটকে শুধায়। ছি অন্তিক, তুই ফ্রেশ না হয়ে খাবারে হাত দেস কেন? মুখ ধুতে যা খবিশের বাচ্চা খবিশ। উদ্ধৃতি চিহ্ন। অন্তিক ভ্রু কুচকায়। বলে, তুই আম্মারে খবিশ বললি কেন কুমরা? দাঁড়া আম্মার কাছে যদি আমি বিচার না দিছি। উদ্ধৃতি চিহ্ন। হনহনিয়ে যেতে লাগলো অন্তিক। প্রিয় হাফ ছেড়ে বাঁচে। যাক, বদমাসটা যাচ্ছে তো অন্তত পক্ষে। আন্ডারস্কোর তীব্র মাথার যন্ত্রণা নিয়ে চোখ খুলে অরণ। মাথায় কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। যন্ত্রণা অশ্বাস রুখে আসার উপক্রম। উঠে বসল ও। ঘোলা দৃষ্টিতে পরখ করল চারপাশ। কি আশ্চর্য! সে ঝাপসা দেখছে কেন? চোখ দুটো দুবার কোচলাতেই এবার স্পষ্ট হলো দৃষ্টি। আশপাশে দেখাকালীন আচানক তার নজর আটকালো পাশে। তিরু বসে। ঠিক বসে না আধশোয়া হয়ে। ফ্লোরে বসে মাথা এলিয়ে রেখেছে বিছানায়। ঘুমোচ্ছে কি? অরণ সর্বপ্রথম মনে করার চেষ্টা চালালো তিরু এখানে কখন আসলো? তৎক্ষণাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করায় কাল রাতের কথা। তীব্র জ্বর, উল্টোপাল্টা প্রলাপ বকছিল যখন তখনই মেয়েটা তার কাছে এসেছিল। হুঁশ ফেরাতে চেষ্টা চালিয়েছিল কিন্তু সে হয়েছে ব্যর্থ। অরণের তখন ভয়াবহ অধঃপতন। তিরু তাকে ডাকা বন্ধ করে জলপট্টি দেয়া শুরু করল, মাথা ম্যাসাজ করে দিতে লাগলো তারপর চোখে নেমে রাজ্যের ঘুম। ব্যাস, আর কিছু মনে নেই তার। জ্বরের ঘোরে আবোল তাবোল কি যে বলেছে তাও মনে নেই। অরণ তিরুর সন্নিকটে গেল। মেয়েটা এভাবে কেন ঘুমিয়েছে? রুমে কেন গেল না? ঘাড় ব্যথা হয়েছে নিশ্চয়ই। অরণ ডাকল। তিরু, এই তিরু। উদ্ধৃতি চিহ্ন। কিত নড়েচড়ে তিরু অরণের হাত টেনে তাতে তার তুলতুলে গালটা রাখল। তবুও ঘুম থেকে সে উঠল না। অরণের অস্বস্তি হলো এবার। দৃষ্টিপাত ফেলল অন্যত্রে। এই মেয়েটার দিকে তাকালে তার কেমন অদ্ভুত লাগে। ভীষণ অদ্ভুত। অন্যদিকে দৃষ্টি ফেলে রেখেই অরণ এবার জোর গলায় চেঁচাল। বিছানায় উঠে ঘুমাও তিরু। উদ্ধৃতি চিহ্ন। কাজ হলো। ঘুম ভেঙেছে তিরুর। আড়মোড়া ভেঙে ডাগর ডাগর চোখে তাকাতে ও ভীষণ চমকাল। গাল তুলে নিল চটপট অরণের হাতের ওপর থেকে। তারপর ভারী ব্যস্ত হয়ে অরণের কপালে হাত রেখে শুধাল।
জ্বর কমেছে কি? উদ্ধৃতি চিহ্ন। শান্ত, নিবিড় দৃষ্টিতে তিরুর ব্যাকুলতার পরিমাণ মাপল অরণ। ধীরস্থ গলায় বলে উঠল, কমেছে। ভোরের দিকেই শরীর ঘাম দিয়েছিল। উদ্ধৃতি চিহ্ন। তিরু হাফ ছাড়ল। যাক তবে, আপনার ঘন ঘন জ্বর হচ্ছে কেন বলুন তো? আজ একবার হসপিটাল থেকে ঘুরে আসবেন। উদ্ধৃতি চিহ্ন। বিছানা থেকে নামতে নামতে অরণ জবাব দিল, সিজন চেঞ্জ হলেই আমার জ্বর হয়। এটা নতুন কিছু নয়। ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন। গিজার অন করছি। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন না কিন্তু। গোসল করারও দরকার নেই। ঠান্ডা পড়েছে। উদ্ধৃতি চিহ্ন। নিজের প্রতি তিরুর বাড়াবাড়ি রকমের যত্ন দেখে অরণ অসন্তুষ্ট হল। বলা বাহুল্য অস্বস্তি হচ্ছে তার। এমন যত্ন মা বাদে তো কেউ করেনি। হুট করে জীবনে উড়ে এসে জুড়ে বসা নারীর তার প্রতি এরূপ যত্নআত্তি হজম হল না। আই নো হাউ টু টেক কেয়ার অফ মাইসেলফ তিরু। ডোন্ট ওয়ারি টু মাচ। উদ্ধৃতি চিহ্ন। দরজা বন্ধের শব্দ হল। তিরু ঠায় বসে। গাল দুটো লাল হয়ে তার। অপমানিত বোধ হচ্ছে। কার জন্য সে চিন্তা করছে? ছেলেটা তো রীতিমতো তাকে উপেক্ষা করার চেষ্টা চালাচ্ছে বারংবার। তবুও সে ছ্যাঁচড়ার মতো অরণের পিছু পড়ে থাকে। রুম থেকে বেরুলো ও। যেতে যেতে ভাবল রাতের কথা। অরণের ওপর আপাতত রাগ হচ্ছে না। সে ভাবছে কাল রাতের কথা। এই পরিবারে যে বিশাল এক রহস্য লুকিয়ে তা সে নিশ্চিত, পুরোদমে। চিন্তায় পড়েছে ও। এই বিষয় কি অরণকে সরাসরি প্রশ্ন করা উচিত? অরণের হাবভাব দেখে তো মনে হচ্ছে না কাল রাতের কথা তার মনে আছে। আন্ডারস্কোর। বাবা কেমন আছেন অরণ? ওনার সাথে তো কথাই হলো না। বাবা ফোনও দিলেন না। উনি কি এখন খুব বেশি অসুস্থ? উদ্ধৃতি চিহ্ন। খাবার টেবিলে উপস্থিত সকলের মুখবয়ব রেখা পরিবর্তন হলো। প্রিয় এবং অন্তিকের চেহারা হলো ফ্যাকাশে। অরণ কেমন গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে সকলের পরিবর্তনটা বেশ ভালোভাবেই খেয়াল করল তিরু। তার বলা কয়েকটি বাক্যে পরিবেশ কেমন গুমোট হয়ে গেছে। গুমোট, নির্জন পরিবেশে শব্দের উৎপত্তি ঘটালো প্রিয়। চাচাজান খুব চাপা স্বভাবের ভাবী। কারো সাথে তেমন একটা কথাই বলে না, তাই বোধ হয় তোমায় ফোন করেননি। উদ্ধৃতি চিহ্ন। তিরু ছোট্ট করে উত্তর দিল, ওহ। উদ্ধৃতি চিহ্ন। এ ব্যাপারে কথা হলো না আর। প্রিয়, তিরু নিজেদের মতো খাচ্ছিল। অন্তিক টুকটাকি প্রয়োজনীয় আলাপ সেরে নিচ্ছে অরণের সাথে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাকি উত্তর দিচ্ছে অরণ। হাঁসফাঁস করছে তিরু। কিছু বলতে চাচ্ছিল, প্রসঙ্গটা এগিয়ে নেয়ার প্রবল আগ্রহ থাকলেও শব্দগুচ্ছ খুঁজে না পাওয়াতে মৌন রইল। তিরুর শপিং এ যাওয়া প্রয়োজন ছিল। দরকারি কিছু জিনিসপত্র আনতে। কথাটা অরণের কাছে তুলতেই সে তাড়া দিয়ে বলল, রেডি হও, আমার সাথে বের হবে তুমি। উদ্ধৃতি চিহ্ন। তিরু চটপট শুধাল, আপনার সাথে বের হব মানে? আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আবার? আপনার তো এখন বেডরেস্টে থাকা প্রয়োজন। উদ্ধৃতি চিহ্ন। অরণ নিষ্প্রাণ কণ্ঠে প্রত্যুত্তর করল, বেডরেস্টের দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। তিরু এগোলো। কাবার্ড থেকে নতুন শার্ট বের করছিল অরণ। তিরু সেই শার্টটা হাতে নিয়ে জেদি গলায় বলল, দরকার আছে অরণ। উদ্ধৃতি চিহ্ন। লহমায় কেমন অবিন্যস্ত হলো পরিবেশ। অরণ গম্ভীর গলায় শাসন করল তিরুকে, জেদ ভালো নয় তিরু। শার্ট দাও। আমার ওপর কখনোই অধিকার খাটাতে আসবে না তুমি। এটা আমার পছন্দ না। উদ্ধৃতি চিহ্ন। যখন আমাকে স্ত্রী হিসেবে মানতেই পারবেন না তবে আমায় বিয়ে কেন করেছেন? তিরু চেঁচাল। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে এলো অরণ। তিরুর বাহু চেপে ধরে শুধাল, করুণা করে, দয়া করে, বিস্তারিত নিজের মায়ের কাছ থেকে জেনে নিও। উদ্ধৃতি চিহ্ন। অরণ শার্ট ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। কক্ষে নেমে এলো নিষ্ঠুর নীরবতা। তিরু স্তব্ধ। একটু হলেও বুঝতে পারছে সবটা। পা কাঁপছে তার। হাঁটু ভেঙে বসে পড়ল শব্দ করে। বিড়বিড়িয়ে বলে উঠল, কেন মা, কেনে আমায় ছোট করলে তুমি? উদ্ধৃতি চিহ্ন।